আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। বন্ধুরা, শুরুতেই আপনাদের জ্ঞাতার্থে বাংলা মানবন্টন আরেকবার বলছি। বাংলা সাহিত্য এবং ব্যাকরণ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে ০৫ নম্বরের প্রশ্ন থাকবে। আধুনিক সাহিত্য থেকে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে এবং ব্যাকরণ থেকে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। এই মোট ৩৫ নম্বর। বিশেষ পরীক্ষায় বাংলার মানবন্টন এটাই। আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগের জন্য ০৫ নম্বরের পড়া ইতোমধ্যেই পড়ে শেষ করেছি এবং আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি। বন্ধুরা, আজ আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব এবং তিনি যেখানে হাত দিয়েছেন তিনি সেখানেই সোনা ফলিয়েছেন। যাই লিখেছেন সেটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ, প্রথম এবং সার্থক গ্রন্থ। তো বন্ধুরা, বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় মাইকেল মধুসূদন দত্ত থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত কোন সালে জন্মগ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত কোন সালে জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে 1824 সাল 25 জানুয়ারি। 1824 সালের 25 জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1824 সালের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? অথবা মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1843 সালের 9 ফেব্রুয়ারি। 1843 সালের 9 ফেব্রুয়ারি মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। মাত্র 19 বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং মাইকেল নামটি গ্রহণ করেন। বন্ধুরা, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে অর্থাৎ তার তারুণ্যে বা যৌবনকালে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। ইংরেজি সাহিত্যের অনুরাগী হয়ে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিখ্যাত হওয়ার মানসিকতা বা স্বপ্ন তার ছিল। পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যেই সফল হয়েছেন। পরবর্তী প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত প্রথম কবি যিনি সাহিত্যিক এবং সামাজিক বিদ্রোহ করেছিলেন। তিনি প্রথম সাহিত্যিকভাবে বিদ্রোহ করেছিলেন, সামাজিকভাবে বিদ্রোহ করেছিলেন। সাহিত্যিক এবং সামাজিক বিদ্রোহ তার হাতেই প্রথম হয়েছিল, যার কারণে তিনি হলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। পরবর্তী প্রশ্ন: বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক কে? বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক কে অথবা বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে? প্রশ্নটি যেভাবেই আসুক, মূল বিষয়টি হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে অথবা বাংলা কাব্য সাহিত্যের পথিকৃৎ কে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক বা আধুনিকতার পথিকৃৎ। পরবর্তী প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? এর উত্তর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। বন্ধুরা, এখানে প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে একটি অপশন মাইকেল মধুসূদন দত্তের রচনা ছিল এবং সেটি ছিল দ্য ক্যাপটিভ লেডি। বাকি অপশনগুলো অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের রচনা ছিল না। সচরাচর যে প্রশ্নগুলো মাইকেল মধুসূদন দত্ত থেকে আসে তার প্রত্যেকটি গ্রন্থই বিখ্যাত এবং সেই বিখ্যাত গ্রন্থগুলোর নাম আমরা ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ। তো এখানে যে প্রশ্নটি ছিল যে কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা, এর উত্তর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। পরবর্তী প্রশ্ন: দ্য ক্যাপটিভ লেডি এই গ্রন্থটি কে রচনা করেছেন?
দ্য ক্যাপটিভ লেডি এই গ্রন্থটি কে রচনা করেছেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দ্য ক্যাপটিভ লেডি এই গ্রন্থটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ এবং গ্রন্থটি ইংরেজিতে রচিত। এই গ্রন্থটি মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম গ্রন্থ, যে গ্রন্থটি প্রকাশিত হয় 1849 সালে। 1849 সালে দ্য ক্যাপটিভ লেডি এই গ্রন্থটি প্রকাশিত হয় এবং এটি মাইকেলের প্রথম রচিত গ্রন্থ এবং গ্রন্থটি ইংরেজি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার কে? বাংলা সাহিত্যে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ কে করেন? বা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার বা প্রবর্তক বা জনক কে? প্রশ্নটি যেভাবেই আসুক না কেন, এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন বা অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন বা অমিত্রাক্ষর ছন্দের রূপায়ণ করেন বা অমিত্রাক্ষর ছন্দের তিনি জনক। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ সর্বপ্রথম কোথায় প্রয়োগ ঘটে? বা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় কোথায়? বা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটানো হয় কোথায়? এর উত্তর হচ্ছে পদ্মাবতী নাটকে। মাইকেল মধুসূদন দত্ত রচিত পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে মাইকেল সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। তাহলে পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। পরবর্তী প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ কোনটি? অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ। তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন রচিত অমিত্রাক্ষর ছন্দের পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান সর্বপ্রথম পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে, আর অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, সুন্দর, উপসুন্দর, বিশ্বকর্মা, তিলোত্তমা এই চরিত্রগুলো কোন বিখ্যাত গ্রন্থের? সুন্দর, উপসুন্দর, বিশ্বকর্মা, তিলোত্তমা এই চরিত্রগুলো কোন বিখ্যাত গ্রন্থের? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত তিলোত্তমা কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থের চরিত্রগুলো হচ্ছে সুন্দর, উপসুন্দর, বিশ্বকর্মা, তিলোত্তমা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার কে? বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার কে? অথবা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অথবা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের জনক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন অথবা সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার ঘটান। তিনি অমিত্রাক্ষর ছন্দের জনক, তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক অথবা তিনি অমিত্রাক্ষর ছন্দের রূপকার। পরবর্তী প্রশ্ন, তিলোত্তমা সম্ভব কাব্য কত সালে প্রকাশিত হয়? তিলোত্তমা সম্ভব কাব্য কত সালে প্রকাশিত হয়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1860 সাল। 1860 সালে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। আর আমরা জানি, ইতোমধ্যেই জেনেছি যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থে
বিখ্যাত কিছু চরিত্র রয়েছে: সুন্দর, উপসুন্দর, তিলোত্তমা, বিশ্বকর্মা। আর অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটে মাইকেল মধুসূদন দত্ত রচিত পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে। পরবর্তী প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থের নাম কি? মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থের নাম কি? এর উত্তর হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ। তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থটি মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচিত তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থটি কি? মাইকেল মধুসূদন দত্ত রচিত তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থটি কি? এর উত্তর হচ্ছে কাহিনী কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি কাহিনী কাব্য। পরবর্তী প্রশ্ন: রাধা কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? রাধা কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? এর উত্তর হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য। রাধা কৃষ্ণ বিষয়ক রচনা হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য। পরবর্তী প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর আধুনিক রূপায়ণ কোন গ্রন্থটি? বৈষ্ণব পদাবলীর আধুনিক রূপায়ণ কোন গ্রন্থটি? বন্ধুরা, বৈষ্ণব পদাবলী আমরা পড়েছি। বৈষ্ণব পদাবলী মধ্যযুগের এক অমর কৃতিত্ব বা অবিস্মরণীয় সাহিত্যকর্ম। মধ্যযুগে বৈষ্ণব পদাবলীকে কেন্দ্র করে বিখ্যাত কবিদেরকে আমরা পেয়েছি। আধুনিক যুগে বৈষ্ণব পদাবলীর আধুনিক রূপায়ণ কি বা কোন কাব্যগ্রন্থ? এর উত্তর হচ্ছে ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থ। অর্থাৎ মধ্যযুগে বাংলা কাব্য সাহিত্যের আধুনিক রূপায়ণ কোনটি? এর উত্তর হচ্ছে ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন কাব্যগ্রন্থে ওড জাতীয় গীতি কবিতা স্থান পেয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন কাব্যগ্রন্থে ওড জাতীয় গীতি কবিতা স্থান পেয়েছে? এর উত্তর হচ্ছে ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থ। তাহলে ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থ হচ্ছে রাধা কৃষ্ণ বিষয়ক কাব্যগ্রন্থ। ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থে ওড জাতীয় গীতি কবিতা স্থান পেয়েছে এবং ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থটি বৈষ্ণব পদাবলীর আধুনিক রূপায়ণ। আর ইতিপূর্বে আমরা পড়েছি মধ্যযুগে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে, তার নাম আমরা জেনেছি। বাংলা বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা ছিলেন বড়ুচণ্ডী দাস। আর বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি, এবং বিদ্যাপতি ছিলেন অবাঙালি কবি। তিনি বাংলায় একটি পংক্তি না লিখেও বিখ্যাত হয়েছিলেন এবং সেই কবি হচ্ছেন বিদ্যাপতি, এবং তিনি ব্রজবুলি ভাষায় কবিতা লিখতেন, বৈষ্ণব পদাবলী রচনা করতেন বাংলার সঙ্গে হিন্দির সংমিশ্রণে একটি কৃত্রিম কবি ভাষা, যেটির ব্যবহার ব্রজবুলি ভাষার যে ব্যবহার সেটি শুধু সাহিত্যকর্মেই ছিল। সাহিত্যকর্ম ব্যতীত অন্য কোথাও ব্রজবুলি ভাষার ব্যবহার ছিল না। এবং বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি, মিথিলা রাজসভার কবি। পরবর্তী প্রশ্ন: ব্রজাঙ্গনা কাব্য কোন ছন্দে রচিত হয়েছে? ব্রজাঙ্গনা কাব্য কোন ছন্দে রচিত হয়েছে? এর উত্তর হচ্ছে মিত্রাক্ষর ছন্দ। ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থটি রচিত হয়েছে মিত্রাক্ষর ছন্দে এবং এটি রাধাকৃষ্ণ বিষয়ক কাব্য, এবং এটি আধুনিক যুগে বৈষ্ণব পদাবলীর আধুনিক রূপায়ণ, এবং এতে ওড জাতীয় গীতি কবিতার স্থান পেয়েছে। পরবর্তী প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? অথবা মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? অথবা কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? কোনটি মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য? অথবা মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? এর উত্তর হচ্ছে
বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য স্বাভাবিকভাবেই মাইকেল মধুসূদন দত্তেরও প্রথম পত্রকাব্য। তাহলে মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি, বা মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম পত্রকাব্য কোনটি, অথবা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? এর উত্তর হচ্ছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা কত? বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা কত? এর উত্তর হচ্ছে 11টি। বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা কত? এর উত্তর হচ্ছে 11টি। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা পত্রকাব্যটি কোন ছন্দে রচিত হয়েছে? বীরাঙ্গনা পত্রকাব্যটি কোন ছন্দে রচিত হয়েছে? এর উত্তর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত হয়েছে? অমিত্রাক্ষর ছন্দে। বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি কি কাব্য? বাংলা পত্র সাহিত্য, প্রথম পত্র সাহিত্য। বাংলা কাব্য সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য, এবং এই কাব্যটি রচিত হয়েছে অমিত্রাক্ষর ছন্দে। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? বীরাঙ্গনা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1862 সাল। তাহলে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানলাম, যা বিশেষ সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে, তা হচ্ছে বীরাঙ্গনা। বীরাঙ্গনা কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে পত্রের সংখ্যা কয়টি? 11টি। এবং বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত হয়েছে? অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যগ্রন্থে মাইকেল পৌরাণিক যে নারী চরিত্র ছিল, সেই নারী চরিত্রগুলোকে পুনর্জাগরিত করেছেন। অর্থাৎ পৌরাণিক নারী চরিত্রের আধুনিক যুগে পুনর্জাগরণ ঘটে কোন কাব্যে? সেটি হচ্ছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? এর উত্তর হচ্ছে পত্রকাব্য। বীরাঙ্গনা একটি পত্রকাব্য, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য, এবং এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য কার রচনা? বীরাঙ্গনা কাব্য কার রচনা? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যগ্রন্থের রচয়িতা। তিনি পৌরাণিক নারী চরিত্রকে এই বীরাঙ্গনা কাব্যে আধুনিক যুগে পুনর্জাগরণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি? মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি? এর উত্তর হচ্ছে 1824 থেকে 1873 সাল। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল 1824 থেকে 1873 সাল। তিনি 1824 সালে জন্মগ্রহণ করেন, 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন, কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? এর উত্তর হচ্ছে মধুসূদন। বানানটি কোনটি শুদ্ধ? উত্তর হচ্ছে মধুসূদন। মধু স্বভাবতই মধু রস্যৌকার হবে, এবং সুদন দীর্ঘ উকার হবে। তাহলে বন্ধুরা, প্রশ্নটির বানান নিয়ে আশা করি কোনো সংশয়ের অবকাশ রইল না। মধুসূদন বানানটি কোনটি শুদ্ধ বানান? মধু রস্যৌকার, সুদন দীর্ঘ উকার। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন? এর উত্তর হচ্ছে 19বিংশ শতাব্দী। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1824 সালে, তিনি মৃত্যুবরণ করেন 1873 সালে। তাহলে তার জীবনকাল 1824 থেকে 1873। তাহলে তিনি কোন শতাব্দীতে জীবিত ছিলেন? 19বিংশ শতাব্দীতে জীবিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? এর উত্তর হচ্ছে যশোর জেলা। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? এর উত্তর হচ্ছে কেশবপুর উপজেলায়। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেন, কেশবপুর উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তার গ্রামের বাড়ি ছিল সাগরদাঁড়ি গ্রামে। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায়?
মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায়? মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় আলিপুর হাসপাতালে, কলকাতার আলিপুর হাসপাতালে। বন্ধুরা, আমাদের একটু জেনে রাখা প্রয়োজন যে মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত, মায়ের নাম ছিল জাহ্নবী দেবী। যদিও এই তথ্যটি কখনো প্রশ্ন হিসেবে কোনো পরীক্ষাতে আসেনি, তাও আমাদের একটু জেনে রাখা ভালো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি বন্ধুরা। মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1873 সালে মৃত্যুবরণ করেন এবং দিনটি ছিল 29 জুন। 1873 সালের 29 জুন মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন, দত্ত কুলোদ্ভব কবি কে ছিলেন? দত্ত কুলোদ্ভব কবি কে ছিলেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার কারণ তার পারিবারিক উপাধি ছিল দত্ত, তিনি দত্ত পরিবারের সন্তান ছিলেন। সেই কারণে দত্ত কুলের উদ্ভব যে কবি, সেই কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ দত্ত কুলে মাইকেল মধুসূদন দত্তের উদ্ভব হয়েছিল, যার কারণে তাকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? অথবা বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে? বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে? অথবা বাংলা সনেটের রূপকার কে? বাংলা সনেটের রূপকার কে? অথবা বাংলা সনেটের জনক কে? অথবা বাংলা কবিতায় সর্বপ্রথম চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে? অথবা বাংলা সাহিত্যে সর্বপ্রথম চতুর্দশপদী কবিতা কে রচনা করেছেন? অথবা বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতার রূপকার কে, রূপায়ণ করেন কে, প্রবর্তক কে, জনক কে? যেভাবে প্রশ্নটি আসুক না কেন, মূল কথা হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা মূলত একই শব্দ। সনেট শব্দটি ইতালি ভাষা থেকে নেওয়া হয়েছে এবং ইতালি ভাষা থেকে সনেট হিসেবে এই শব্দটি ইংরেজি ভাষায় আত্মীকরণ করা হয়েছে। সনেট ইতালীয় ভাষার একটি শব্দ এবং এর অর্থ হচ্ছে মৃদু ধ্বনি, এবং এই কবিতাগুলো মৃদু ধ্বনির মতোই। বাংলায় যখন মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সনেট রচনা করেন, সেই কবিতাগুলো কিন্তু একই রকম। তো বাংলা ভাষায় সর্বপ্রথম সনেট রচনা করেন কে, সর্বপ্রথম প্রবর্তন করেন কে, বা রূপকার কে, বা জনক কে সনেট বা চতুর্দশপদী কবিতা? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা কোনটি? এর উত্তর হচ্ছে বঙ্গভাষা। বন্ধুরা, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম জীবনে বা তার তারুণ্যে বা তার যৌবনকালে তিনি স্বপ্ন দেখতেন ইংরেজি ভাষার সাহিত্য রচনা করে তিনি বিখ্যাত হবেন, কিন্তু পরবর্তীকালে তিনি বিখ্যাত হয়েছিলেন বাংলা সাহিত্যে। তো বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সনেট, বাংলা সাহিত্যের প্রথম সনেট, এবং মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতাগুলোতে তার স্বদেশ প্রেম, তার দেশ ভাবনা এবং দেশমাতৃকার প্রতি যে ভালোবাসা, তারই ব্যাখ্যা দিয়েছেন, বা সে ভালোবাসা ফুটে উঠেছে, বা কবির প্রবল দেশপ্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে কবির লেখা সনেট কবিতাগুলো বা চতুর্দশপদী কবিতাগুলো। তেমন একটি বিখ্যাত কবিতা হচ্ছে বঙ্গভাষা। পরবর্তী প্রশ্ন, সনেট কবিতার আদি নিবাস কোথায়? সনেট কবিতার আদি নিবাস কোথায়? এর উত্তর হচ্ছে ইটালি অথবা ইতালি। যেভাবে আমরা বলি না কেন, ইটালি বা ইতালি সনেট কবিতার আদি নিবাস। তার কারণ আমরা জানি যে সনেট কবিতা সেখানেই প্রথম রচিত হয়েছিল এবং ইতালীয় কবি প্যাট্রাক সর্বপ্রথম বিশ্ব সাহিত্যে সনেটের প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, সনেট কবিতার জনক কে? সনেট কবিতার জনক কে? আমরা বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আগেই পেয়ে গিয়েছি যে সনেট কবিতার জনক হচ্ছেন পেত্রাক। পেত্রাক ইতালীয় ভাষার একজন কবি এবং তিনি বিশ্ব সাহিত্যে সর্বপ্রথম সনেট লেখেন। তিনি সনেট কবিতার জনক বা রূপকার বা প্রবর্তক, বা তিনি রূপায়ণ করেন। এবং সনেট শব্দটির অর্থ হচ্ছে মৃদু ধ্বনি। ইতালীয় ভাষায় সনেট অর্থ মৃদু ধ্বনি, এবং এইভাবেই সনেট ইংরেজি ভাষায় আত্মীকরণ হয়েছে এবং পরবর্তীতে শেক্সপিয়ার সনেট রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন কোন গ্রন্থটি? বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন কোন গ্রন্থটি? এর উত্তর হচ্ছে
চতুর্দশপদী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। পরবর্তী প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1866 সাল। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি 1866 সালে প্রকাশিত হয় এবং এটি বাংলা সাহিত্যের, বাংলা কাব্য সাহিত্যের সর্বপ্রথম সনেট সংকলন। পরবর্তী প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটিতে কতগুলো কবিতা সংকলিত হয়েছে? চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটিতে কতটি কবিতা সংকলিত হয়েছে? এর উত্তর হচ্ছে 102টি কবিতা। 102টি কবিতা রয়েছে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থতে এবং এই গ্রন্থটি বাংলা কাব্য সাহিত্যের প্রথম সনেট সংকলন। পরবর্তী প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি কার রচনা? চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি কার রচনা? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক বা জনক বা রূপকার। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন এবং এই গ্রন্থটিতে 102টি কবিতা সংকলিত হয়েছে এবং এই গ্রন্থটি 1866 সালে প্রকাশিত হয়েছে এবং এই গ্রন্থের প্রথম কবিতা হচ্ছে বঙ্গভাষা। বঙ্গভাষা কবিতাটি বাংলা কাব্য সাহিত্যের প্রথম সনেট কবিতা বা প্রথম চতুর্দশপদী কবিতা। পরবর্তী প্রশ্ন, বঙ্গভাষা কবিতার রচয়িতা কে? বঙ্গভাষা কবিতার রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা কবিতাটির রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি যে চতুর্দশপদী কবিতা, বঙ্গভাষা এবং আরো কবিতা রয়েছে কপোতাক্ষ নদ, এই কবিতাগুলোর মধ্য দিয়ে কবির দেশপ্রেমের প্রবল বহিঃপ্রকাশ ঘটেছে। পরবর্তী প্রশ্ন, কোন কবিতাটি চতুর্দশপদী কবিতা? কোন কবিতাটি চতুর্দশপদী কবিতা? এর উত্তর হচ্ছে বঙ্গভাষা। কোন কবিতাটি চতুর্দশপদী কবিতা? এর উত্তর হচ্ছে বঙ্গভাষা। বন্ধুরা, চতুর্দশপদী কবিতা থেকে বেশ কিছু সংখ্যক প্রশ্ন আসে। 102টি সনেট রয়েছে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটিতে, যা বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। তবে প্রশ্ন আসে দুটি কবিতা থেকে, একটি বঙ্গভাষা যেটি বাংলা সাহিত্যের প্রথম সনেট, আর একটি হচ্ছে কপোতাক্ষ নদ। কবির প্রবল দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে বঙ্গভাষা এবং কপোতাক্ষ নদ কবিতায় এবং এই দুটি কবিতা থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন, সনেটের কয়টি অংশ? সনেটের কয়টি অংশ অথবা চতুর্দশপদী কবিতার কয়টি অংশ? এর উত্তর হচ্ছে দুটি অংশ। সনেট অথবা চতুর্দশপদী কবিতার দুটি অংশ। পরবর্তী প্রশ্ন, সনেটে কতটি লাইন থাকে? সনেটে কতটি লাইন থাকে? এর উত্তর হচ্ছে 14টি লাইন। বন্ধুরা, সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশ মানে 14, তার মানে সনেট বা চতুর্দশপদী কবিতায় 14টি লাইন থাকে এবং প্রতিটি লাইন বা পংক্তিতে 14টি অক্ষর থাকে। এই কবিতার বিশেষত্ব এখানেই যে সনেট বা চতুর্দশপদী কবিতার দুটি অংশ থাকে এবং এই কবিতায় 14টি লাইন বা পংক্তি থাকে, প্রতিটি পংক্তিতে 14টি অক্ষর থাকে। পরবর্তী প্রশ্ন, সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম ভাগে কতটি লাইন থাকে? সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম ভাগে কতটি লাইন থাকে? কতটি লাইন বা পংক্তি থাকে? এর উত্তর হচ্ছে 8টি লাইন বা 8টি পংক্তি। পরবর্তী প্রশ্ন, সনেট বা চতুর্দশপদী কবিতার শেষ ভাগে কতটি লাইন বা কতটি পংক্তি থাকে? সনেট বা চতুর্দশপদী কবিতার শেষ ভাগে কতটি লাইন বা কতটি পংক্তি থাকে? এর উত্তর হচ্ছে 6টি লাইন বা 6টি পংক্তি। আমরা এর মধ্যেই জেনেছি যে চতুর্দশপদী কবিতায় 14টি লাইন থাকে বা 14টি পংক্তি থাকে, প্রতিটি লাইন বা পংক্তিতে 14টি অক্ষর থাকে। সনেট বা চতুর্দশপদী কবিতার দুটি ভাগ থাকে, প্রথম ভাগে 8টি লাইন বা 8টি পংক্তি থাকে, দ্বিতীয় ভাগে 6টি লাইন বা 6টি পংক্তি থাকে। পরবর্তী প্রশ্ন, সনেটের প্রথম অংশকে কি বলা হয়? সনেটের প্রথম অংশকে কি বলা হয়? সনেটের প্রথম অংশকে বলা হয় অষ্টক বা অক্টেভ। সনেটের প্রথম অংশকে কি বলা হয়? অষ্টক বা অক্টেভ। পরবর্তী প্রশ্ন, সনেটের শেষ অংশকে কি বলা হয়?
সনেটের শেষ অংশকে কি বলা হয়? আমরা জেনেছি বন্ধুরা যে সনেট বা চতুর্দশপদী কবিতার দুটি ভাগ থাকে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে থাকে ৮টি লাইন বা ৮টি পংক্তি, দ্বিতীয় ভাগে থাকে ৬টি লাইন বা ৬টি পংক্তি। প্রথম ভাগকে বলা হয় অষ্টক বা অক্টেভ, কারণ ৮টি লাইন বা ৮টি পংক্তি থাকে। দ্বিতীয় ভাগকে বলা হয় ষষ্ঠক বা শতক বা সেস্টেট, তার কারণ হচ্ছে এখানে ৬টি লাইন বা ৬টি পংক্তি থাকে। পরবর্তী প্রশ্ন, কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? এর উত্তর হচ্ছে কপোতাক্ষ নদ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কপোতাক্ষ নদ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি কোন ধরনের কবিতা? মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি কোন ধরনের কবিতা? বন্ধুরা এর উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা বা সনেট কবিতা। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? এর উত্তর হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দ। মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভাষা কবিতাটি রচনা করেছেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা এবং এর ছন্দ হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দ। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন ধরনের কবিতা? মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন ধরনের কবিতা? এর উত্তর হচ্ছে পত্র কবিতা। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি এটি একটি পত্র কবিতা। পরবর্তী প্রশ্ন, হে বঙ্গ ভাণ্ডারে তব, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি, তা সবে অবোধ আমি, অবহেলা করি পরধন লোভে, অবহেলা করি পরধন লোভে মত্ত, অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু গমন পরদেশ। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি, অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু গমন পরদেশ। এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা এটি একটি বিখ্যাত কবিতা। কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা এটি। তাহলে মাইকেল মধুসূদন দত্তের কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে। কবিতাটি হচ্ছে বঙ্গভাষা, বাংলা সাহিত্যের প্রথম সনেট বা বাংলা সাহিত্যের প্রথম চতুর্দশপদী কবিতা। এবং এই কবিতার এই পংক্তিটি থেকে বোঝা যাচ্ছে কবির প্রবল দেশপ্রেম, তার স্বদেশ ভাবনা এবং দেশমাতৃকার প্রতি যে তার আকুলতা, সেটি এই পংক্তির মাধ্যমেই প্রকাশিত হয়েছে এবং আমরা বুঝতে পারছি। বন্ধুরা পরবর্তী প্রশ্ন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি, অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু গমন পরদেশ। এই পংক্তিটি কোন কবিতা থেকে উদ্ধৃত হয়েছে? এর উত্তর হচ্ছে বঙ্গভাষা। বঙ্গভাষা কবিতা থেকে এই উক্তিটি বা পংক্তিটি উদ্ধৃত করা হয়েছে এবং এই কবিতার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, বহু দেশ দেখিয়াছি, বহু দেশ দেখিয়াছি বহু নদতলে, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? বহু দেশ দেখিয়াছি বহু নদতলে, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত হয়েছে? এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত হয়েছে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা থেকেই এই পংক্তিটি উদ্ধৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বহু দেশ দেখিয়াছি বহু নদতলে, কিন্তু সে স্নেহের তৃষ্ণা, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এই পংক্তিটি কোন কবিতা থেকে উদ্ধৃত হয়েছে? বন্ধুরা এর উত্তর হচ্ছে কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সাগরদাড়ি গ্রাম দিয়েই কপোতাক্ষ নদ প্রবাহিত। কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের পানি ছিল কাক চক্ষুর মতো পরিষ্কার, যার কারণে এই নদের নাম হয়েছে কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত যখন তার প্রথম জীবনে ইউরোপ গমন করেন এবং ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে যখন তিনি তার কাঙ্ক্ষিত সফলতা পেতে ব্যর্থ হন, তখন কবির মনে দেশের প্রতি যে
আকুলতা তৈরি হয়, কবি দেশকে যেভাবে অনুভব করেন সেই অনুভব থেকেই তিনি এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটির একটি বিখ্যাত চরণ হচ্ছে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। বন্ধুরা, এই কবিতাটি থেকে কবির স্বদেশ প্রেম এবং দেশ ভাবনা পরিস্ফুট হয়েছে। কবি কিভাবে দেশের প্রতি ভালোবাসা অনুভব করেছেন সেটা এই দুটি পংক্তি থেকেই আমরা বুঝতে পারি বা আমাদের বোধগম্য হচ্ছে। তো কপোতাক্ষ নদ কবির একটি বিখ্যাত সনেট বা চতুর্দশপদী কবিতা। জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা হবে? জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা হবে? উক্তিটি কার? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা হবে, এই উক্তিটির রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, অলিকুনাট্য রঙ্গে, অলিকুনাট্য রঙ্গে মজে লোক রারে ও বঙ্গে। অলিকুনাট্য রঙ্গে মজে লোক রারে ও বঙ্গে, এই উক্তিটি বা এই পংক্তিটি কোন কবির রচনা? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অলিকুনাট্য রঙ্গে মজে লোক রারে ও বঙ্গে, এই উক্তিটির রচনা বা এই পংক্তিটি রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, এই পংক্তিটি কোন কবির রচনা? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে এটি একটি বিখ্যাত উক্তি এবং এটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা কাব্য সাহিত্যের প্রথম সার্থক সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ থেকে। মেঘনাদ বধের একটি উক্তি হচ্ছে, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে। পরবর্তী প্রশ্ন, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম এই শব্দটির অর্থ কি? অরিন্দম এই শব্দটির অর্থ কি? এর উত্তর হচ্ছে শত্রু দমনকারী, অর্থাৎ অরিন্দম শব্দের অর্থ শত্রু দমনকারী। পরবর্তী প্রশ্ন, টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে কোন কবি ইংরেজি কবিতা রচনা করতেন? টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে কোন কবি ইংরেজি কবিতা রচনা করতেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে ইংরেজি কবিতা রচনা করতেন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? বন্ধুরা, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের অসামান্য প্রতিভা ছিল। তিনি অসামান্য প্রতিভা নিয়েই জন্মেছিলেন। তিনি প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন এবং ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে বিখ্যাত হওয়ার একটি স্বপ্ন তার মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি সফলতা দেখিয়েছেন বা সফল হয়েছেন বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে তিনি যেখানেই যা রচনা করেছেন সেটা ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক গ্রন্থ। যেমন করে আমরা জেনেছি ইতিপূর্বে বাংলা সাহিত্যের নাটক নিয়ে, বাংলা সাহিত্যের কাব্যগ্রন্থ নিয়ে, অমিত্রাক্ষর ছন্দ নিয়ে, সনেট বা চতুর্দশপদী কবিতা নিয়ে। তো বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে র। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ এটি। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থটি কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থটি রচনা করেন এবং বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? বুড়ো শালিকের ঘাড়ে র। পরবর্তী প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রো এই গ্রন্থটি কে রচনা করেন? বুড়ো শালিকের ঘাড়ে রো এই গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একে কি বলে সভ্যতা? একে কি বলে সভ্যতা এই গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনটি কত সালে প্রকাশিত হয়? বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1860 সাল। বন্ধুরা, 1860 সালে বুড়ো শালিকের ঘাড়ে রো এই প্রহসন গ্রন্থটি প্রকাশিত হয় এবং এটি বাংলা কাব্য সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ, অর্থাৎ বাংলা সাহিত্যের
প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? বুড়ো শালিকের ঘাড়ের র, এবং এই গ্রন্থটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। গ্রন্থটি প্রকাশিত হয় 1860 সালে। পরবর্তী প্রশ্ন, একে কি বলে সভ্যতা? এই প্রহসন গ্রন্থে কোন বিষয়টি পরিস্ফুট হয়েছে? একে কি বলে সভ্যতা এই গ্রন্থে কোন বিষয়টি পরিস্ফুট হয়েছে? এর উত্তর হচ্ছে ইয়ং বেঙ্গল সদস্য দলের মন্দ দিকটি। অর্থাৎ ইয়ং বেঙ্গলের যে সদস্য যারা ছিলেন তাদের মধ্যে ধীরে ধীরে কিছুটা বিভ্রান্তি বা পথভ্রষ্টতা এসেছিল এবং তাদের মধ্যে কিছু মন্দ বিষয় চলে এসেছিল যেগুলো আসলে আধুনিকতার সঙ্গে বৈপরীত্য ঘটায় বা সাংঘর্ষিক, যার কারণে কবি লিখেছেন একেই কি বলে সভ্যতা। এটি একটি প্রহসন গ্রন্থ এবং এখানে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তিনি ইয়ং বেঙ্গল সদস্যদের যে মন্দ দিক সেটিকে উপহাস করেছেন, বিদ্রুপ করেছেন এবং বিদ্রুপাত্মক ভঙ্গিতে এই গ্রন্থটি লিখেছেন, যার কারণে এটি একটি প্রহসন গ্রন্থ এবং এই গ্রন্থে তাদের মন্দ দিকটি পরিস্ফুট হয়েছে বা প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নবকুমার, কালীনাথ, বাবাজি, নিতম্বিনী, প্রহসনময়ী বা প্রসূনময়ী কর্তামশায় কোন গ্রন্থের চরিত্র? নবকুমার, বাবাজি, নিতম্বিনী, কর্তামশায়, প্রসূনময়ী, কালীনাথ এই চরিত্রগুলো কোন গ্রন্থের চরিত্র? এর উত্তর হচ্ছে একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা এই গ্রন্থটির চরিত্র হচ্ছে নবকুমার, কালীনাথ, বাবাজি, প্রসূনময়ী, কর্তামশাই, নিতম্বিনী। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বাংলায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? মাইকেল মধুসূদন দত্তের বাংলায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের বাংলায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শর্মিষ্ঠা। আর মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি বা প্রথম গ্রন্থ কোনটি? সেটি ছিল দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ, কিন্তু গ্রন্থটি ইংরেজি ভাষায় রচিত। আর মাইকেল মধুসূদন দত্তের বাংলায় রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ছিল? সেটি ছিল তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ এবং এই তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ। আর মাইকেল মধুসূদন দত্তের বাংলায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? এই গ্রন্থটি হচ্ছে শর্মিষ্ঠা। পরবর্তী প্রশ্ন, শর্মিষ্ঠা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? শর্মিষ্ঠা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1859 সাল। 1859 সালে শর্মিষ্ঠা এই গ্রন্থটি প্রকাশিত হয়। বন্ধুরা, এই প্রশ্নগুলোর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা একটু সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে যে বাংলায় রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম গ্রন্থ কোনটি? সেটি হচ্ছে শর্মিষ্ঠা। আর বাংলায় রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সেই গ্রন্থটি হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ। আর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ কোনটি? সেই গ্রন্থটি হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। পরবর্তী প্রশ্ন, একে কি বলে সভ্যতা? একে কি বলে সভ্যতা এই গ্রন্থটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? একে কি বলে সভ্যতা এই গ্রন্থটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? অথবা একে কি বলে সভ্যতা এই গ্রন্থটি মধুসূদন দত্তের কি ধরনের নাটক? বন্ধুরা, প্রহসন গ্রন্থকে অনেক সময় নাটক হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে নাটক দেখলে বিভ্রান্তিতে পড়বার ইনশাল্লাহ কোনো রকমের অবকাশ নেই, কারণ প্রহসন গ্রন্থ অনেক সময় নাটক হিসেবে আখ্যায়িত হয়। তাহলে একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের কি ধরনের নাটক? অথবা একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রহসন। একেই কি বলে সভ্যতা এর উত্তর হচ্ছে প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? এর উত্তর হচ্ছে শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্ত বেশ কিছু নাটক লিখেছেন। পরীক্ষার প্রশ্নপত্রে যে অপশনগুলো ছিল সেখানে একটি অপশন থাকবে যেটি মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক, বাকি অপশনগুলো অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক থেকে থাকবে না। তো এই অপশনে ছিল শর্মিষ্ঠা। তাহলে মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক কোনটি? শর্মিষ্ঠা। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে বন্ধুরা শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। আর শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা গ্রন্থ। বাংলায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? সেটি হচ্ছে শর্মিষ্ঠা। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? এটিও হচ্ছে শর্মিষ্ঠা। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি অথবা বাংলা সাহিত্যের প্রথম সার্থক হাস্যাত্মক নাটক কোনটি? এর উত্তর হচ্ছে পদ্মাবতী। বন্ধুরা, পদ্মাবতী নাটক, এই নাটকটি সম্বন্ধে আমরা ইতোমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়েছি। পদ্মাবতী নাটক হচ্ছে সেই নাটক যে নাটকের দ্বিতীয় অঙ্কে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। পদ্মাবতী নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক অথবা প্রথম সার্থক হাস্যাত্মক নাটক। পদ্মাবতী নাটকটি কোন সালে প্রকাশিত হয়? পদ্মাবতী নাটকটি কোন সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1860 সাল। পদ্মাবতী নাটকটি 1860 সালে প্রকাশিত হয়। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পদ্মাবতী নাটকটি কোন গ্রন্থ অবলম্বনে রচিত হয়? পদ্মাবতী নাটকটি কোন গ্রন্থ অবলম্বনে রচিত হয়? এর উত্তর হচ্ছে গ্রিক পুরাণের দ্য অ্যাপেল অফ ডিসকর্ড। গ্রিক পুরাণের দ্য অ্যাপেল অফ ডিসকর্ড এই গ্রন্থটি অবলম্বনে পদ্মাবতী নাটকটি রচিত হয় এবং পদ্মাবতী নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক হাস্যাত্মক নাটক বা প্রথম সার্থক কমেডি নাটক এবং পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা এবং মধুসূদন দত্তের বাংলায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শর্মিষ্ঠা আর মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান কোন গ্রন্থে? মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান কোন গ্রন্থে? গ্রন্থটি হচ্ছে পদ্মাবতী নাটক। পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে এবং এই পদ্মাবতী নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক বা প্রথম সার্থক হাস্যাত্মক নাটক এবং এই গ্রন্থটি রচিত হয়েছে গ্রিক পুরাণের দ্য অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে। বন্ধুরা, আমরা মধ্যযুগে পড়েছি মহাকবি আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থ মহাকবি আলাওলের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবুদ কাব্যগ্রন্থ থেকে তিনি পদ্মাবতী কাব্যগ্রন্থটি বাংলায় অনুবাদ করেন এবং এই গ্রন্থটি বিখ্যাত মধ্যযুগের একটি বিখ্যাত গ্রন্থ, মহাকবি আলাওলের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং মহাকবি আলাওল ছিলেন আরাকান রাজসভার কবি বা রোসাং রাজসভার কবি বা রোসাঙ্গ রাজসভার কবি। তাহলে ওই পদ্মাবতী কাব্যগ্রন্থটি হচ্ছে মহাকবি আলাওলের কাব্যগ্রন্থ আর এই পদ্মাবতী হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক বা হাস্যাত্মক নাটক এবং এটি গ্রিক পুরাণের দ্য অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত এবং এতে সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান এই নাটকের দ্বিতীয় অঙ্কে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? এর উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী। মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। পরবর্তী প্রশ্ন, কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? বন্ধুরা, এই প্রশ্নটিতে তিনটি অপশন তো স্বাভাবিকভাবে মাইকেল মধুসূদন দত্তের রচনা থাকবে, একটি থাকবে না। এখানে যে অপশনটি ছিল সেটি ছিল অশ্রুমালা। অশ্রুমালা মূলত কায়কবাদের একটি কাব্যগ্রন্থ, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় এটি। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি অথবা বাংলা সাহিত্যের প্রথম সার্থক বিয়োগান্তক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি বা প্রথম সার্থক হাস্যাত্মক নাটক কোনটি সেটি আমরা জানি, উত্তরটি ছিল পদ্মাবতী। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি বা প্রথম সার্থক বিয়োগান্তক নাটক কোনটি? এর উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী। নাটকটি প্রকাশিত হয় 1861 সালে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
বাংলা নাটকের পথিকৃৎ বলা হয় কাকে? বাংলা নাটকের পথিকৃৎ বলা হয় কাকে? বাংলা নাটকের পথিকৃৎ বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা নাটকের পথিকৃৎ। পরবর্তী প্রশ্ন, হেক্টরবধ নাটকটি কার রচনা? হেক্টরবধ নাটকটি কার রচনা? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ বিয়োগান্তক নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ বিয়োগান্তক নাটক কোনটি বা সর্বশেষ ট্র্যাজেডি নাটক কোনটি? এর উত্তর হচ্ছে মায়া কানন। মায়া কানন মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ বিয়োগান্তক নাটক বা সর্বশেষ ট্র্যাজেডি নাটক। এই নাটকটি প্রকাশিত হয় 1873 সালে। বন্ধুরা, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ ঘটে 1873 সালে। 1873 সালেই তিনি মৃত্যুবরণ করেন। কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক? কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক? এর উত্তর হচ্ছে মায়া কানন। বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত যে নাটকগুলো লিখেছেন আমরা জানি শর্মিষ্ঠা, হেক্টরবধ, মায়া কানন, কৃষ্ণকুমারী, পদ্মাবতী। পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি বা হাস্যাত্মক নাটক। শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। ঐতিহাসিক নাটক আরেকটি রয়েছে কৃষ্ণকুমারী, এটি সার্থক নাটক অর্থাৎ প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। কৃষ্ণকুমারী প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক বা প্রথম সার্থক বিয়োগান্তক নাটক। এই নাটকটি ঐতিহাসিক নাটক। আর প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। তো কোন গ্রন্থটি বা কোন নাটকটি মাইকেল মধুসূদন দত্তের রচনা? এখানে যে কোনো একটি অপশন থাকতে পারে। শর্মিষ্ঠা থাকতে পারে, পদ্মাবতী থাকতে পারে, হেক্টরবধ থাকতে পারে, মায়া কানন থাকতে পারে, কৃষ্ণকুমারী থাকতে পারে। যে অপশনটি আসুক আমরা ইনশাআল্লাহ আশা করছি যে বন্ধুরা আমরা উত্তর করতে পারবো। পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম ছদ্মনামে ইংরেজি কবিতা লিখতেন। দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে তিনিই অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কত সালে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত কত সালে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন? এর উত্তর হচ্ছে 1861 সাল। 1861 সালে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত কত সালে ইউরোপ গমন করেন? মধুসূদন দত্ত কত সালে ইউরোপ গমন করেন? এর উত্তর হচ্ছে 1862 সাল। আমরা জানি বন্ধুরা যে মাইকেল মধুসূদন দত্ত ইউরোপ গমন করেন ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিখ্যাত হওয়ার আশায়, কিন্তু তিনি সফলতা দেখান বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যেই তিনি সফল হয়েছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি প্রত্যেকটি সাহিত্যে বা প্রত্যেকটি ক্ষেত্রে সাহিত্যের প্রত্যেকটি ধারায় বিচরণ করে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, অক্টেভ কি? অক্টেভ কি বা অষ্টক কি? বন্ধুরা, এর উত্তর আশা করি আমরা জানি। অক্টেভ বা অষ্টক কি? এর উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতার প্রথম 8টি পংক্তি বা চতুর্দশপদী কবিতার প্রথম 8টি লাইন বা সনেট কবিতার প্রথম 8টি পংক্তি বা সনেট কবিতার প্রথম 8টি লাইন। তাহলে অক্টেভ বা অষ্টক কি? এর উত্তর আমরা জানি। পরবর্তী প্রশ্ন, সেস্টেট কি বা শতক কি বা ষষ্ঠক কি? এর উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতার শেষ 6টি লাইন বা চতুর্দশপদী কবিতার শেষ 6টি পংক্তি। চতুর্দশপদী কবিতা বা সনেটের শেষ 6টি লাইন বা শেষ 6টি পংক্তিকে বলা হচ্ছে সেস্টেট বা শতক বা ষষ্ঠক। পরবর্তী প্রশ্ন, চতুর্দশপদী কবিতার কোন অংশে ভাব প্রকাশিত হয়? চতুর্দশপদী কবিতার কোন অংশে ভাব প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে অক্টেভ বা অষ্টক
বা চতুর্দশপদী কবিতার প্রথম 8টি পংক্তি বা প্রথম 8টি লাইন। তাহলে সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম 8টি পংক্তি বা প্রথম 8টি লাইন এই অংশে চতুর্দশপদী বা সনেট কবিতার ভাব প্রকাশিত হয়। অপশনে অক্টেভ থাকতে পারে বা চতুর্দশপদী কবিতার প্রথম 8টি লাইন থাকতে পারে বা চতুর্দশপদী কবিতার প্রথম 8টি পংক্তি থাকতে পারে বা সনেট কবিতার প্রথম 8টি লাইন থাকতে পারে বা সনেট কবিতার প্রথম 8টি পংক্তি থাকতে পারে। যেভাবেই অপশন থাকুক না কেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা উত্তর করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, চতুর্দশপদী কবিতার কোন অংশে ভাবের সম্প্রসারণ ঘটে? চতুর্দশপদী কবিতার কোন অংশে ভাবের সম্প্রসারণ ঘটে বা চতুর্দশপদী কবিতা বা সনেট কবিতার কোন অংশে ভাবের সম্প্রসারণ ঘটে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সেস্টেট অথবা শতক অথবা ষষ্ঠক অথবা সনেট বা চতুর্দশপদী কবিতার শেষ 6টি পংক্তি বা শেষ 6টি লাইন। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে আছেন, মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে আছেন এর উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বপ্রথম মহাকাব্য। আর এই মেঘনাদ বধ কাব্যের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে অমরত্ব লাভ করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহাকবিকে? বাংলা সাহিত্যের প্রথম মহাকবিকে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার কারণ মাইকেল মধুসূদন দত্তই বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য রচনা করেছেন। এই কারণে তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি। এবং তার আরেকটি পরিচয় আছে বন্ধুরা, তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। কেন? কারণ বাংলা সাহিত্যের সাহিত্যিক বিদ্রোহ, সামাজিক বিদ্রোহ তিনি প্রথম করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থটি মধুসূদন দত্তের রচনা? কোন গ্রন্থটি মধুসূদন দত্তের রচনা? এর উত্তর হচ্ছে মায়াকানন। বন্ধুরা মায়াকানন নাটকটি সম্পর্কে আমরা জানি এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ বিয়োগান্তক নাটক বা সর্বশেষ ট্র্যাজেডি নাটক। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি সেই বিষয়টি আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। তো মায়াকানন হচ্ছে তার সর্বশেষ বিয়োগান্তক নাটক। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি অনুবাদ করেছেন কোন ছদ্মনামে? মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন কোন ছদ্মনামে? বন্ধুরা আমরা জানি যে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন এবং তিনি এটি ছদ্মনামে অনুবাদ করেন। এবং এই ছদ্মনামটি কি? এর উত্তর হচ্ছে এ নেটিভ। আর নেটিভ এই নামে তিনি নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। আর আমরা এটাও জানি যে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে ছদ্মনামে কবিতা লিখতেন এবং সেই লেখাটি হচ্ছে টিমোথি পেন পোয়েম এবং এই লেখাটি হচ্ছে টিমোথি পেন পোয়েম। পরবর্তী প্রশ্ন, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? এর উত্তর হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ অথবা দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর অথবা দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। নীল দর্পণ নাটকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি ছদ্মনামে অনুবাদ করেন এবং ছদ্মনামটি ছিল আ নেটিভ এবং এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর অথবা নীল দর্পণ। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কার রচনা? মেঘনাদ বধ কাব্য কার রচনা অথবা মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? মেঘনাদ বধ কাব্য কার রচনা অথবা মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের
মহাকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? এর উত্তর হচ্ছে মেঘনাদ বধ। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? এর উত্তর হচ্ছে মেঘনাদ বধ। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের উৎস কি? মেঘনাদ বধ কাব্যের উৎস কি? অথবা মেঘনাদ বধ কাব্যের কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে? মেঘনাদ বধ কাব্যের উৎস কি অথবা মেঘনাদ বধ কাব্যের কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে? এর উত্তর হচ্ছে রামায়ণ, সংস্কৃত কাব্য রামায়ণ। বন্ধুরা, আমরা জানি রামায়ণ হচ্ছে একটি জাত মহাকাব্য এবং এটি সংস্কৃত মহাকাব্য। মহাকাব্যের দুই ধরনের বিষয় রয়েছে, একটি হচ্ছে কবিরা রচনা করেছেন তাদের নিজস্ব সৃষ্টি, আরেকটি হচ্ছে জাত মহাকাব্য। তো জাত মহাকাব্যের মধ্যে একটি হচ্ছে সংস্কৃত রামায়ণ। পরবর্তী প্রশ্ন, কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়েছে? অথবা মেঘনাদ বধ কাব্যের প্রকাশকাল কোনটি? এর উত্তর হচ্ছে 1861 সাল। 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কি ধরনের রচনা? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কি ধরনের রচনা? এর উত্তর হচ্ছে মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ একটি মহাকাব্য। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের সর্গ সংখ্যা কয়টি? মেঘনাদ বধ কাব্যের সর্গ সংখ্যা কয়টি? মেঘনাদ বধ কাব্যে কয়টি সর্গ রয়েছে? এর উত্তর হচ্ছে 9টি। মেঘনাদ বধ কাব্যের সর্গ সংখ্যা 9টি। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের মেঘনাদ বধ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? মধুসূদন দত্তের মেঘনাদ বধ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? এর উত্তর হচ্ছে বীর রস। বন্ধুরা, আমরা জানি মেঘনাদ হচ্ছে রাবণ পুত্র এবং মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে রাবণ পুত্র মেঘনাদের বীরত্বের কথাই বলেছেন, তার বীরত্বের প্রশংসা করেছেন, তার বীরত্বের গাথা গেয়েছেন। অর্থাৎ আমরা এভাবে যেটা জেনে থাকি যে রাবণ সীতাকে অপহরণ করেছিল এবং রাবণকে সাধারণত খল চরিত্র হিসেবে দেখানো হয়, কিন্তু মেঘনাদ বধ কাব্যে মেঘনাদ, রাবণ পুত্র মেঘনাদকে মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন বীর হিসেবে। তারই বীরত্ব গাথা রচিত হয়েছে মেঘনাদ বধ কাব্যে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? এর উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আমরা জানি যে সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে এর কাহিনী নেওয়া হয়েছে, রাবণ পুত্র মেঘনাদের বীরত্বের গাথা গাওয়া হয়েছে, রাবণ পুত্র মেঘনাদের বীরত্বকে কেন্দ্র করে এই কাব্যগ্রন্থটি রচিত হয়েছে এবং এখানে তিনি মেঘনাদের মৃত্যু, তার বীরত্ব এবং তার প্রতি রাবণের শোক ব্যথা এই সব বিষয়কে আধুনিকভাবে রূপায়ণ করেছিলেন, যেটা বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্যের খ্যাতি এনে দিয়েছিল মেঘনাদ বধ কাব্যকে। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু মেঘনাদ বধ কাব্যকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যে কোন ঘটনা বর্ণিত হয়েছে? মেঘনাদ বধ কাব্যে কোন ঘটনা বর্ণিত হয়েছে? এর উত্তর হচ্ছে রাবণ পুত্র মেঘনাদের বীরত্বের কথা বর্ণিত হয়েছে মেঘনাদ বধ কাব্যে। রাবণ পুত্র মেঘনাদের বীরত্বের কথা বর্ণিত হয়েছে মেঘনাদ বধ কাব্যে। এখানে 3 দিন এবং 2 রাতের ঘটনা বর্ণনা দেওয়া হয়েছে। 3 দিন এবং 2 রাতের ঘটনাকে অসামান্য ভাষাশৈলীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বর্ণনা করেছেন এবং এখানে রাবণ পুত্র মেঘনাদকে দেখানো হয়েছে বীর হিসেবে, নায়ক হিসেবে, এবং রাবণ পুত্র মেঘনাদের বীরত্ব গাথা, তার মৃত্যু এবং তার মৃত্যুতে রাবণের যে শোক, এই সমস্ত কিছু মেঘনাদ বধ কাব্যে একটা অন্যতম মাত্রা নিয়ে এসেছিল এবং যার কারণে মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এবং মাইকেল মধুসূদনকে খ্যাতি এনে দিয়েছিল প্রথম মহাকবির। 3 দিন এবং 2 রাতের ঘটনা বর্ণিত হয়েছে এবং সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে নেয়া এই ঘটনায়
প্রচলিত ধারার মধ্য দিয়ে না গিয়ে মাইকেল মধুসূদন দত্ত রাবণ পুত্র মেঘনাদকে নিয়ে এসেছেন প্রধান চরিত্র হিসেবে। মূলত মেঘনাদ বধ কাব্যের প্রধান চরিত্র এবং তাকে কেন্দ্র করেই 3 দিন এবং 2 রাতের ঘটনায় একটি মহাকাব্য রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত স্বদেশ প্রত্যাবর্তন করেন কত সালে? মধুসূদন দত্ত স্বদেশ প্রত্যাবর্তন করেন কত সালে? মধুসূদন দত্ত স্বদেশ প্রত্যাবর্তন করেন 1867 সালের 5 জানুয়ারি। মাইকেল মধুসূদন দত্ত স্বদেশ প্রত্যাবর্তন করেন 1867 সালের 5 জানুয়ারি। বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত থেকে অসংখ্য প্রশ্ন এসেছে বিশেষ সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়। মাইকেল মধুসূদন দত্ত যেহেতু বাংলা সাহিত্যের আধুনিকতার পথিকৃৎ, তিনি বাংলা সাহিত্যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান, তিনি বাংলা সাহিত্যে সনেটের সর্বপ্রথম প্রয়োগ ঘটান, তিনি প্রথম সার্থক বাংলা নাটক লেখেন, তিনি প্রথম সার্থক বাংলা কমেডি নাটক লেখেন, তিনি প্রথম সার্থক বাংলা ট্র্যাজেডি নাটক লেখেন এবং তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য লেখেন। তো মাইকেল মধুসূদন দত্তের অসামান্য প্রতিভার জন্য তার প্রতি বাংলা সাহিত্য এবং বাংলা ভাষাভাষী চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। এবং মাইকেল মধুসূদন দত্ত থেকে রচিত এই অসংখ্য প্রশ্নগুলো আশা করি একটু ধৈর্য ধরে যদি আপনারা আয়ত্ত করেন, ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে এবং প্রত্যেকটি ঘটনার সঙ্গে প্রত্যেকটি ঘটনা সম্পৃক্ততা রয়েছে। যদি একটু ধারাবাহিকভাবে আপনারা লেকচারটিকে ফলো করেন এবং ধৈর্য ধরে শোনেন, ইনশাল্লাহ আপনাদের সবগুলো প্রশ্নই আয়ত্ত হয়ে যাবে এবং মাইকেল মধুসূদন দত্ত থেকে আসা প্রশ্নগুলো যে প্রশ্নেই আসুক না কেন, ইনশাল্লাহ আপনারা তার সঠিক উত্তর করতে পারবেন। আশা করছি বন্ধুরা এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং অনুরোধ রইল ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ধৈর্য ধরে আপনারা এই বৃহৎ লেকচারটি শুনবেন, সেই জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো বন্ধুরা, আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের সফলতার জন্য দোয়া করছি। আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান, আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারেন, সেই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।